2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের আমার আরসি টিচ টিভি ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগতম। আমি তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে সূচক ও লগারিদম থেকে তোমাদেরকে অঙ্ক করাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি প্রথম অঙ্কটা অর্থাৎ 4.1 থেকে সূচক ও লগারিদম থেকে তোমাদের যে প্রথম অঙ্কটি সেটি আমি করাবার চেষ্টা করছি। এখানে দেখো, এখানে প্রথমটা হচ্ছে 7 টু দি পাওয়ার, উপরে দেখতে পাচ্ছ 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে যা জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে এই যে বেসগুলা, সূচকের নিয়মে এগুলাকে বেস বলে। এই বেসগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতে হয়। অর্থাৎ প্রথম যে সূত্রটা দাঁড়ায়, যেমন আমি দেখাই তোমাদের, প্রথম সূত্রটা হচ্ছে এখানে দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ এই যেগুলো হচ্ছে এগুলো মৌলিক সংখ্যা, a এবং a একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ এটা বেস কিন্তু মিল থাকতে হবে। আর পাওয়ার যাই হোক, যখন এই দুটা মৌলিক সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন থাকবে তখন পাওয়ারগুলো কিন্তু যোগ হবে। সেই জন্য আমি এখানে দিয়েছি ইকুয়াল টু a টু দি পাওয়ার am এবং n এর যোগফল m প্লাস n। দ্যাটস ইট। এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। যেমন দেখো, যেমন আমি এখানে ইকুয়াল দিয়ে লিখছি যে 7 দুটো থেকে একটা, উপরের পাওয়ার একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কি -3। তা এখন এই -3 জন্য আমরা জানি গুণের সময় কিন্তু বেস যখন সমান হয় তখন পাওয়ারগুলো যোগ হয়। তো যোগ করতে গেলে আমাদের সূত্রে প্লাস আছে, আবার তার সাথে কিন্তু একটা মাইনাস আসতেছে, তাহলে দুটো চিহ্ন একসাথে হচ্ছে, তখন আমরা কিন্তু গুণ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, মনে মনে গুণ করে আমরা এখানে মাইনাসটা বসিয়ে দেবো। তারপরে সেকেন্ড যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে লিখে নিলাম। সেম ওয়েতে আমরা নিচের ক্ষেত্রে ইউজ করব 3 দুটার থেকে একটা, উপরে পাওয়ার। দেখো এখানে কোনো পাওয়ার কিন্তু নেই, যেহেতু পাওয়ার নেই ধরে নিতে হবে 1। সেই জন্য আমরা লিখতে পারি 1 প্লাস, প্লাস লিখবো ঠিক, কিন্তু আমাদের তো প্লাস সূত্রের গুণের ক্ষেত্রে যখন আমরা পাওয়ারগুলো যোগ করি তখন প্লাস তো হবেই। তো প্লাসের আবার যদি তার সাথে যদি কোনো চিহ্ন অ্যাড থাকে তখন সেটা কিন্তু আমরা গুণ করতে হবে। যেমন এখানে -4, তো সূত্রের প্লাস এবং এখানে দেওয়া মাইনাস, এই দুটা কিন্তু গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস দাঁড়াচ্ছে। সো এখানে আমরা লিখবো 4। তো ইকুয়াল, এখানে 7 লিখলাম উপরে, উপরে দেখো 3 থেকে 3 বিয়োগ, যেহেতু A3 এর আগের চিহ্ন হচ্ছে প্লাস, কিছু নাই মানে খালি করে প্লাস, ঠিক একইভাবে 3 এর আগে কিন্তু মাইনাস, একটা প্লাস চিহ্ন বিশিষ্ট একটা মাইনাস চিহ্ন বিশিষ্ট হলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হয়। তো 3 থেকে 3 গেলে আমরা লিখতে পারি 0। তারপরে নিচে দেখো, নিচে 3 টু দি পাওয়ার এটা 1 -4, এটা কি হবে? 1 এর আগে কিন্তু প্লাস, আর এখানে 4 যে আছে 4 এর আগে কিন্তু মাইনাস। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা বিয়োগ হবে, একটা প্লাস একটা মাইনাস হলে 4 থেকে 1 গেলে, 1 থেকে তো 4 যায় না, 4 থেকে 1 গেলে হচ্ছে 3। এখন 3 যে লিখবো, বড় সংখ্যা কিন্তু 4, তো 4 এর আগে মাইনাস দিয়ে আমরা 3 টা লিখবো, -3। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমরা এখানে লিখতে পারছি 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0, অর্থাৎ আমরা জানি সূচকের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা পদের উপরে পাওয়ার যদি কি হয়, 0 হয়, তখন তার সামষ্টিক মান হচ্ছে 1। অর্থাৎ 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা পাচ্ছি 1, এখানে 1 লিখে দিলাম। আর সূচকের নিয়মে যদি কোনো পাওয়ারে মাইনাস থাকে, যেমন ফর এক্সাম্পল মনে করো এইভাবে কোনো একটা পদের উপরে চিহ্ন আছে -3, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা সবসময় খেয়াল রাখবো, যদি কোনো পদের পাওয়ার যদি মাইনাস হয় তখন সেটাকে কিন্তু আমরা লিখি 1 ডিভাইডেড বাই, এই 1 ডিভাইডেড বাই আমরা লিখি মাইনাসের জন্য, শুধু এই মাইনাসটার জন্য 1 ডিভাইডেড লিখলাম। আর বাকি রইল কি, a আর এর উপর পাওয়ার 3, সেটা আমরা নিচে লিখে দিব, আবার আবার 3, সেটা আমরা নিচে লিখে দিলাম 1 ডিভাইডেড বাই 3। তো সেম অ্যাজ আমরা এখানে লিখতে পারি, যেহেতু 3 এর উপরে পাওয়ার আছে কত, মাইনাস, 3 এর উপরে পাওয়ার আছে তোমার মাইনাস কত, -3, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড ব্যবহার হলো, আর বাকি রইল 3 এর উপরে পাওয়ার 3, সে লিখে দিলাম। এখন দেখো, একটা সংখ্যার নিচে একটা ভগ্নাংশ, অথবা একটা ভগ্নাংশের নিচে সংখ্যা, অথবা উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি। তো ভাগ প্রক্রিয়াটা কি? যেমন দেখো, ভাগ প্রক্রিয়াটা হচ্ছে, এখানে উপরের যে সংখ্যাটা আছে বা যে ভগ্নাংশটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না, সেটাকে লিখে দিলাম A1, লেখার পরে একটা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পরে নিচে ভগ্নাংশ থাক বা সংখ্যা থাক, সেটাকে কিন্তু আমরা হরলব চেঞ্জ করে লিখব। তাহলে এটাকে বলি আমরা ভাগ প্রক্রিয়া। তাহলে আমরা লিখতে পারতেছি 3 টু দি পাওয়ার, নিচে ছিল 3 টু দি পাওয়ার 3, সেটাকে উপরে নিয়ে গেলাম, আর উপরে ছিল 1, সেটাকে নিয়ে আসলাম নিচে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 মানে কি? এখানে 3 টু দি পাওয়ার 3 কথার অর্থ হচ্ছে 3 3 বার গুণ। পাওয়ার যত থাকবে ততবার সেই সংখ্যাটাকে, বেসটাকে আমাদেরকে গুণ করতে বলবে। অর্থাৎ বেস হচ্ছে এই যে সংখ্যাটা যার উপরে পাওয়ার থাকবে, তাহলে 3 হচ্ছে বেস। তাহলে 3 এর
3 যেহেতু বেস, আমরা এই বেসের উপরে পাওয়ার আছে, সেই পাওয়ারকে আমরা ততবার লিখে গুণ করব। কত হয়? 27। আমরা এখানে পাচ্ছি 27 ডিভাইডেড বাই 1। নিচের 1 এর কোনো মূল্য নাই। আর এখানে 1 এর সাথে 27 গুণ করলে আমরা পাচ্ছি 27। এই অঙ্কটার আনসার 27। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলাকে সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। তো চলো আরেকটা অঙ্ক করাই তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো এখানে 2 নাম্বার যে অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 4.1 যে 2 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে অনেক শিক্ষার্থীরা হেজিটেশন বোধ করে, যেমন এটা কিন্তু একটা পাওয়ার, এই জিনিসটা কিন্তু একটা পাওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে একটা পাওয়ার। তো এই যে এগুলো হচ্ছে একটা পাওয়ার, যেমন 7 এর উপরে এই যে 7 স্কোয়ারের উপরে যে পাওয়ারটা আছে, সেটাকে কিন্তু আমরা এখানে যা থাকবে তাকে আমরা নিচে বসিয়ে উপরে 1 দেবো। অর্থাৎ এখানে একটু দেখো, যেমন এখানে মনে করো n আছে, এখানে যাই থাকবে, আর এখানে মনে করো x আছে, তাহলে এটা বুঝতে হবে এটা x এর পাওয়ার। x-টাকে লিখে আমরা উপরে কি লিখবো? এই যে এই জায়গায় যে n-টা থাকবে না, সেই n-টাকে আমরা সবসময় নিচে নিয়ে আসবো একটা দাগ টেনে, আর উপরে কি হবে? 1 হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এগুলাকে ভেঙে লিখতে পারবো। তাহলে আমরা অঙ্কটা করি, চলো সমাধান করি। যেমন এখানে আমরা লিখতে পারছি প্রথমত যে আমরা পাওয়ার ভেঙে দিই প্রথমে, যেমন 7 স্কোয়ার, তো 7 স্কোয়ার লিখলাম, তার উপরে পাওয়ার কিন্তু 1/3, এই যে 1/3, যেটা আমি কিছুক্ষণ আগে বুঝিয়েছিলাম। সেম ওয়েতে আমরা লিখব 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার কিন্তু হাফ। আর যদি কিছু না দেওয়া থাকে, অর্থাৎ তোমাদের এই রুট ওভারের এই জায়গাতে যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে, তাহলে কিন্তু তার মান সবসময় কিন্তু হাফই হবে, তার পাওয়ার সবসময় হাফই হবে। তাহলে 7 টু দি আবার হাফ লিখলাম। তাহলে আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমাদেরকে কিন্তু গুণ করতে হয়। তাহলে আমরা লিখব 7 এর উপরে স্কোয়ার, তার উপরে কিন্তু 1/3, তো 2 এর স্কোয়ার 1/3 যদি আমরা গুণ করি, তা আমরা লিখতে পারবো 2 ডিভাইডেড বাই 3। কীভাবে গুণটা হলো? দেখো এখানে কিন্তু স্কোয়ার আর তার উপরে পাওয়ার আছে 1/3, অর্থাৎ এই 2 ইন্টু 1/3। তাহলে এই 2 ইন্টু 1/3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 2 ডিভাইডেড বাই 3। এই কারণে আমরা এখানে 2 ডিভাইডেড বাই 3টা লিখতে পেরেছি। সেম আমরা এখানে লিখব যে ইন্টু 7 টু দি পাওয়ার 1/3। নিচেরটাকে আমরা কিছুই করতে পারছি না, এটাকে সরাসরি আমরা 7 টু দি পাওয়ার হাফ লিখে রাখলাম। তারপরে একইভাবে আমরা এখানে লিখব, আমরা জানি এখন বেস কিন্তু সমান হয়ে গেছে, যে 7 কিন্তু আমাদের সমান। এখানে মৌলিক সংখ্যা ছাড়া যদি কোনো সংখ্যা থাকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই সেটাকে কিন্তু আমাদের ভেঙে নিতে হবে, লসাগু করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন মৌলিক সংখ্যা হলে তো আর মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না, অর্থাৎ লসাগু করা যায় না, সেজন্য আমরা সরাসরি 7 দুটো থেকে একটা লিখে নিব। 7 দুটো থেকে একটা লিখে নিলাম। আর আমরা জানি এখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ দিয়ে দিতে হবে, একদম সহজ কথাবার্তা। সেজন্য 2 ডিভাইডেড বাই আমরা 3 লিখলাম, গুণের ক্ষেত্রে আমরা প্লাস দেব, 1/3 লিখে নিব। সেম 7 টু দি পাওয়ার হাফ লিখে নিলাম। তারপরে এখানে দেখো আমরা এখানে লিখতে পারবো, এখানে কিন্তু আমাদেরকে লসাগু করতে হবে। এখন দেখো হরে কিন্তু 3, তো লসাগুর নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, না জানলে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। এখানে যদি মিল সংখ্যা থাকে, তাহলে মিল সংখ্যার লসাগু কিন্তু মিল সংখ্যা একটা, তার মানে 3 দুটা মিলে একটা লসাগু হবে। 3 দুটো থেকে একটা লিখলাম। লেখার পরে এবার দেখো আমরা জানি যে হর দিয়ে লসাগু যেটা বের করছি সেটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এই 3 দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1। যে ভাগফলটা আমরা পেয়েছি 1, সেই 1 দ্বারা কিন্তু 2 কে গুণ করতে হবে, তাহলে 2 একে 2, অর্থাৎ গুণফল আমরা পেলাম 2। সরি, আমি এখানে একটু তাহলে হরকে ভাগ করলাম, 3 দ্বারা 3 কে ভাগ করলাম 1 পেলাম, 1 দিয়ে 2 কে গুণ করলে 2। সেম এখানে আমরা চিহ্ন প্লাস দিয়ে আমরা লিখব 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। তো ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ লিখে রাখলাম। তো এখানে কি পেলাম আমরা? এখানে পাচ্ছি 7 টু দি পাওয়ার 2 + 1 মানে হচ্ছে 3। কিভাবে 3 লিখলাম? কারণ 2 এর আগে যোগ করে 3, যে 2 টার আগে প্লাস, এটার আগে প্লাস, 1 এর আগে প্লাস, 2 এর আগে প্লাস, যার কারণে একই চিহ্ন বিশিষ্ট হলে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগ করি। সেজন্য 2 এর আগে যোগ করে 3 পেয়েছি। নিচে তো 3 ঠিক থাকবে, 3 ঠিক থাকলো। তার নিচে অর্থাৎ ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ রেখে দিলাম। এখন দেখো এখানে 3 দ্বারা 3 কে ভাগ বুঝাবে, যেহেতু উপরে নিচে থাকলে ভাগ বুঝায়। 7 ডিভাইডেড বাই 3 দ্বারা 3 কে ভাগ করলে আমরা পাচ্ছি উপরে 1, আর নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ পেলাম। তো
এবার দেখো এখানে আমরা সমান, সমান লিখতে পারবো। এখন এটা কিন্তু আর গুণাকারে নেই। যেহেতু 7 উপরে আমি যে বললাম উপরে নিচে থাকলে কিন্তু আমাদেরকে ভাগ বুঝায়। সেক্ষেত্রে এটা কিন্তু ভাগে বোঝাচ্ছে। তো ভাগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার n থাকে, তাহলে তোমাদের পাঠ্য বইতে কিন্তু সূত্রগুলো আছে। তাহলে এটা ভাগ আকারে আছে বুঝাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিব। গুণের ক্ষেত্রে আমরা প্লাস করব, আর ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ারগুলা বিয়োগ করে দিব। এটা হচ্ছে আমাদের মূল সূত্রটা। তাহলে আমরা লিখতে পারি যে 7 দুটো থেকে একটা, উপরের পাওয়ারটা হচ্ছে 1 মাইনাস নিচের পাওয়ারটা কিন্তু হাফ। আচ্ছা, তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে কিন্তু লসাগু করেও তোমরা এটাকে সমাধান করতে পারো, অথবা তোমরা আরো একটা অধ্যায় যেমন আরো সহজে করতে পারো। যেমন আমরা জানি পুরো একটা অংশ থেকে যদি অর্ধেক বাদ দিই, অর্থাৎ কোনো একটা, যেমন আমরা একটা লাঠি থেকে যদি অর্ধেক অংশ পরিমাণ বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কি থাকে? আর অর্ধেক থাকে। সেই হিসেবে আমরা এখানে হাফ লিখতে পারি। আর কিছুক্ষণ আগে আমরা জানি হাফকে কিন্তু আমরা মডিফাই করে এভাবে লিখতে পারি, √7 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু পিছিয়েছে। এপ্রিলের 10 তারিখ সম্ভাব্য একটা রুটিন হয়েছে। তো তোমরা ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিবা। আর আমার সাথে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, লাইক দিবা এবং কমেন্ট করবা। তোমাদের যদি আমি ধারাবাহিকভাবে কিন্তু এই অধ্যায়টা তোমাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। সকলকে অসংখ্য ধন্যবাদ।